আমার বিয়ের রাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, আপনার স্ত্রী তো গর্ভবতী। আমি রেগে গিয়ে আমার বউকে ডিভোর্স দিতে গেলাম। তখন আমার বউ চিৎকার করতে লাগলো যে, ডিভোর্স দিও না, এ বাচ্চাটা তোমার। কারণ এদিন সবারই স্বপ্ন থাকে এবং পরিপূর্ণ হয়, এবং সেটা যথেষ্ট বড়। আর নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছো। এই দিনটি তার জন্য খুব আনন্দের, এবং এই দিনটি আমার জন্য খুব আনন্দের ছিল। আমি খুব খুশি হয়ে যাই। আমার ঘরে ঢুকলাম, সাথে সাথে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম হয়তো দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ মেয়েরা বিয়ের আগে একটু বেশি চিন্তা করে। তার জ্ঞান ফিরিয়ে আনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাকে শক্তির ইঞ্জেকশন দিয়েছেন এবং কিছু পরীক্ষাও করেছেন, এবং তারপরে তার জ্ঞান ফিরছিল। কিন্তু পরের দিন যখন রিপোর্ট আনতে গেলাম, তখন ডাক্তার যে খবরটা বললেন, সেটা শুনে আমার পায়ের তলা থেকে তো মাটিটাই সরে যাওয়ার মতো। এটা কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে? এবং তারপর আমি বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করছি, আর আমি তাকে তালাক দিতে রাজি হয়েছি। কিন্তু আমার পা চেপে ধরে সে আমাকে বলল যে আমার মাথা ঘুরে যাওয়ার জন্যই যথেষ্ট। আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, আমার নাম আকাশ, এবং আমি একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার বাবা মার একমাত্র ছেলে ছিলাম, এবং আমার প্রচুর অর্থ ও ভালোবাসা থাকা সত্ত্বেও আমি যথেষ্ট বিগড়ে যাইনি। কারণ আমার মা বাবা খুব ভালো ছিলেন, এবং তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং ভালোভাবে মানুষ করেছেন। অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ ও সুদর্শন একজন ছেলে। আমার ক্লাসের ছেলেরা আমাকে লাফড়া বলতে লাগাতো, কিন্তু আমি কখনো কাউকে খারাপ বলিনি, কারণ আমার মা শিখেছিল ছোটবেলা থেকেই খুব বেশি ভালো করে যে কোনটা ভুল আর কোনটা সঠিক। আর এখন যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি, তখন মা আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে লাগলো। কিন্তু এ ব্যাপারে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমার যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমার নজরে এখনো অবধি কোনো যোগ্য মেয়ে আসেনি, কারণ আমার চারপাশে যত ছিল বড়, তার জন্য মেয়ে পাওয়া যাচ্ছিল না। কলেজের বিশ্ববিদ্যালয়ে এরকম মেয়ে ছিল যাদের সঙ্গে সময় কাটানো যায়, কিন্তু তাদের জীবনসঙ্গী করা যায় না। আর এ ব্যাপারে আমার মা বাবা আমার উপরও কোনো ধরনের জোর জবরদস্তি করেনি। কিন্তু যতই সময় গড়িয়ে যাচ্ছিল, মায়ের ইচ্ছা ততই বাড়ছিল যে এবার তোকে বিয়ে করা উচিত, কারণ তোমার বয়স বাড়ছে। বলা হয়েছে বন্ধন তো আকাশের থেকে তৈরি হয়। আর আমি এই বিষয়টা বিশ্বাস করতাম যে ঈশ্বর আমার জন্য নিশ্চয়ই কোনো যোগ্য মেয়ে খুঁজে রেখেছেন। আর তারপর একদিন আমার সামনে এসে গেল। আমি ছিলাম বইয়ের পোকা, এর জন্য ব্যবসার সাথে সাথে আমিও বই পড়তাম। আমার এলাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একদিন বই খুঁজতে গেলাম, আর তখন সেখানেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার সাদাসিধে ভাব আর তাকে আমার খুব ভালো লেগে যায়। কিন্তু সে আমাকে দেখে এমনভাবে চমকে গেল যেন আমাকে সে প্রথম থেকেই চিনতো এবং জানতো। তার চোখে আমি ভয়ের ছাপ দেখতে লাগলাম, আর তাই আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে প্রথমবার দেখছি, সে আমাকে দেখে কেন ভয় পালালো? কিন্তু আমি তার সাথে কথা বলার আগে সে এমনভাবে দৌড় দিল যেন আমি তাকে পিছু পিছু ঘুরবো। ব্যাপারটা আমাকে অবাক করে রাখলো। এই অদ্ভুত ব্যাপারটা আমাকে অস্থির করে রাখলো। আমাকে বারবার সে লাইব্রেরিতে টানতে থাকে। আমি অনেক দিন পর আবার সেখানে তাকে দেখতে পেলাম। আমি তার বাড়ি পর্যন্ত পিছু নিলাম। আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম আনিকা, আর তারা বেশ কিছুদিন হলো এই এলাকাতে শিফট হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো সে তার বাবা মার একমাত্র মেয়ে। এর থেকেও বেশি আর কিছু আমি জানতে পারিনি। আমি তো তার সাদাসিধে ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবিত হয়েছিলাম। তাহলে সে আমার থেকে ভয় পেত কেন, যখন কিনা আমি তার সাথে আজ পর্যন্ত কথাও বলিনি? তার ব্যাপার আরো কিছু জানার জন্য আমি সুযোগ খুঁজতে লাগলাম, যাতে তার সাথে কথা বলতে পারি। আর বোধহয় সে বুঝতে পেরেছিল। এই জন্যই সে সমস্ত জায়গায় সেখানে আমি যেতে পারি সেখানে যাওয়া বন্ধ করে দিল। আর এতে এই দূরত্ব পালানোর জন্য উনি চেষ্টা করতেই থাকলো। আমি প্রতিদিন তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর ভাগ্য একদিন আমাকে এমনভাবে চমক খেলালো যে কিছুদিন পর মেয়েটা আমার কোম্পানিতে ট্রেনিং এর জন্য জয়েন হলো। যেহেতু ট্রেনিং এর ইন্টারভিউ আমি নিতাম না, সেজন্য মেয়েটি আমার সামনাসামনি হওয়ারও কোনো সুযোগ ছিল না। আর যেদিন কোম্পানিতে জয়েন হলো, তার দ্বিতীয় দিন আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানিতে সে এখন চাকরি করতে আসে। আর যেহেতু সে আমার কোম্পানিতে চাকরি করতে আসে, সেজন্য আমার প্রশ্নের উত্তর তো তাকে দিতেই হবে। তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম।
আমাকে দেখা মাত্রই তার চোখে আমি ভয় দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার থেকে ভয় পাও কেন তুমি? আমি তাকে এমন কিছু জিজ্ঞাসা করলাম যার জন্য সে ঘর থেকে বের হয়ে চলে গেল। বাইরে গিয়ে পরে 1.5 ঘন্টার মধ্যে সে রেজিস্ট্রেশন লেটার পাঠিয়ে দিল আমার টেবিলে। এই ব্যাপারটা আমাকে আরও বেশি অবাক করলো। এবার তো আমি ওর পাগলের মতো অবস্থা, এবং আমি তার পিছু নিতে লাগলাম। এমনকি আমি আমার বাড়িতেও জানিয়ে দিলাম যে ওই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। আমার মা তো আমার পছন্দের সব মেয়ের জন্যই এই মেয়েটার জন্য সবকিছু তৈরিও করে ফেললো, কিন্তু একটা শর্ত দিয়েছিল, যখন সম্বন্ধ নিয়ে যাবে তখন আমার ব্যাপারে মেয়েটিকে কিছু বলবে না, না হলে মেয়েটি সম্বন্ধ না করে দিবে। মা ঘটককে দিয়ে ওদের বাড়িতে সম্বন্ধ পাঠালো। আমি জানতাম আমি জানতাম যে মেয়েটি আমার বিষয় জানলে না করে দিবে। মাকে বলেছিলাম আর মেয়েটিকে কিছু বলো না। আর কি করে এই সমস্ত কিছু হলো? শুধুমাত্র 1 মাসের মধ্যে আমাদের সম্বন্ধ পাকা হয়ে গেল। কিছু সম্মানিত হওয়ার পর আমি তার সাথে কথা বলার চেষ্টা করিনি, কেননা আমার মনে এক ভয় কাজ করছিল, যদি আমার সামনে সে আসে এবং এই সম্বন্ধটা না করে দেয়। আর সত্যি এটাই হলো। আমি তার থেকে আরও দূরে যেতে পারলাম না। আমার থেকে সে এত ভয় পেত কেন? এইসব কথা আমি জিজ্ঞাসা করতে চাইতাম, কিন্তু যখন সে আমার স্ত্রী হয়ে যাবে তখন সে আমাকে থেকে কিছুই লুকাতে পারবে না। আর তার জন্য এটা জরুরি ছিল যে আমি তাড়াতাড়ি আমার মায়ের ওপর জোর দিই। আর আমার মাও বিয়ে দেওয়ার জন্য তাড়া ছিল। আর তারপর পরিবারে সেরকমভাবে কোনো বাধা হয়নি। এই জন্য মোটামুটি 4 সপ্তাহ পরেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আমার মায়ের শুধু মনে হতো আমি এই বিয়েটা যেহেতু নিজের ইচ্ছায় পছন্দ করছিলাম, মেয়েটির সাথে আমার আগে থেকেই কোনো কথা হয়েছে, শুধুমাত্র আমিই জানতাম। আমি তো এটাই চাইতাম যে তার সাথে আমার কথা হোক, আর সে আমার ব্যাপারে কিছু জানে। সেজন্যই সে সবসময় আমার থেকে পালানোর চেষ্টা করে। সে আমার ব্যাপারে এমন কি জানতো যার জন্য সে এতটাও ভয় পেত? আমি বিয়ের পরের দিনই অপেক্ষা করছিলাম, আর তারপর শেষমেশ বিয়ের দিন এসেই গেল। আর আমি ভীষণ খুশি ছিলাম। যাকে আমি চেয়েছিলাম আজ তাকে পেয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তার সাথে আমি এখন পর্যন্ত কথাও বলিনি। এর জন্য আমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি অপেক্ষা করছিলাম যে আমার কাছে আসুক সে, আর আমি তার সাথে কথা বলি। কিন্তু ঈশ্বর আমার জন্য কি ভেবে রাখছিল সেটা তো আমি জানতাম না। বিয়ের পর তাকে যখন স্টেজে আনা হলো তখন সে আমার দিকে চোখ তুলেও দেখেনি। হতে পারে সে লজ্জা পাচ্ছিল বা অন্য কোনো ব্যাপার হতে পারে। কিন্তু যখন আমাকে দেখার কথা নিয়ম পালন করা হলো তখন তার চোখে আমি সেই একই ভয় দেখতে পাচ্ছিলাম, আর সেই অদ্ভুত অস্থিরতা, যেন বিশ্বাসই করতে পারছে না যে আমি তার বর। কিন্তু আমি তো ওকে একভাবে দেখেই যাচ্ছিলাম, কেননা আজ ওকে দেখার পর আমার পুরো অধিকার রয়েছে। আর কিছুক্ষণ পরে বিদায়ের নিয়ম শুরু হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করতে পারছিলাম যে মেয়েটি ভীষণ চিন্তায় ছিল, আর চিন্তা থেকেও বেশি ভয় পাচ্ছিল। কিন্তু আমি তার এই ভয়টাকে দূর করতে চেয়েছিলাম। আমি অপেক্ষা ছিলাম যে ও কখন আমার সাথে কথা বলবে এবং আমি নিজের ব্যাপারে ক্লিয়ার করব, যাতে এই ভয়টা শেষ হয়ে যায়। আমি 100% বিশ্বাস করতাম যে আমার থেকে ভালোবাসা দিয়ে ওর মন থেকে ভয়টা আমি বের করব। কিন্তু আমি কি করে জানবো যে এই ভয়টা সেই ভয়টা ছিল না, পরবর্তীতে আমার জীবনটাকে নাড়িয়ে তুলবে। বিদায়ের পরে যখন তাকে নিয়ে ঘরে আসলাম, না জানি আমার মা কী নিয়ম পালন করতে লাগলো, কিন্তু ওর চোখ বেয়ে যাওয়া ভয় দেখে আমি চাইছিলাম যে তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে পৌঁছেই, যাতে তার সাথে কথা বলতে পারি। সব রকমভাবে আমি চেষ্টা করছিলাম যে আমার দিক থেকে যেন কোনো সমস্যা না হয় ওর। কিন্তু তার চোখে দেখা ভয়টা কিভাবে দূর করব, সেটা যে কিছুতেই দূর হতে চাচ্ছিল না। যখন ওকে ঘরে নিয়ে যাওয়া হলো তখন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরলো। ওরা নিজের মতো করে আমার সাথে মজা করছিল, কিন্তু আমি জানতাম যে এই মজাগুলো আমার জন্য নয়। নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড় দিলাম, আর ঘরে পৌঁছানোর আগেই আমার মনে সেই সমস্ত কথা তৈরি করে নিয়েছিলাম যার মধ্যে আমি তাকে রিল্যাক্স দিতে পারি আর তার মাথা থেকে নিজের জন্য ভয়টাকে বের করতে পারি। আমি ভীষণ খুশি। আমি খুশি হয়ে নিজের ঘরে গেলাম, আর সে অন্যান্যদের মতো মাথায় ঘুমটা দিয়ে বসেছিল। ওর পাশে গিয়ে যখন বসলাম তখন ওর মুখে ভয় আমি দেখছিলাম। ওর ঘুমটাটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল। আমি কাছে বসতে সে আস্তে আস্তে কাঁপতে লাগলো, আর আমি আমার তরফ থেকে ওকে হাসি খুশি করার জন্য ওর হাতে উপহার দিয়ে রাখলাম। আর তখনই হঠাৎ করে ও কেঁপে উঠলো আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ওকে এতটা ভয় পেতে দেখে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে না জানি আমার থেকে ও কিসের ভয়
মেয়েদের নিজের জীবনটাকে নিয়ে এতটা ভয় তো থাকবেই, কিন্তু কিছু মেয়ে যে ছেলেদের থেকে এত বেশি ভয় পায় সেটা আমার জানা ছিল না। এই সমস্ত ব্যাপারে আমি জানতামও না, কিন্তু কেউ এতটা ভয় কি করে পেতে পারে আমি সেটা আজও বুঝতে পারিনি। কিন্তু কেউ ভয়ে চোটে এতটাই অজ্ঞান হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। এ ধরনের ঘটনা তো কেউ জানে না। এর জন্য আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছিলাম যাতে তার জ্ঞান ফিরে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এর জন্য বাধ্য হয়ে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম, নিজের সাথে নিজের মাকে এবং গাড়ি করে নিয়ে গেলাম। বাড়িতে অনেক অতিথি ছিল, কিন্তু আমি কারো কানে পর্যন্ত এই খবরটা যেতে দিইনি। মা এভাবে হঠাৎ করে বউকে অজ্ঞান দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। আর যখন হাসপাতালে তাকে মাঝরাতে ভর্তি করানো হলো, ডাক্তার তাকে ভালোভাবে চেক আপ করলো আর বলল সে ভয় বা মানসিক চাপে অজ্ঞান হয়ে গেছে। সবাই মোটামুটি জানে যে মেয়েরা বিয়ের জন্য চাপ নিয়ে নেয়, এর জন্য সবাই এই ব্যাপারটাকে নর্মালভাবেই নিল। কিন্তু সত্যিটা যে কি সেটা তো আমি জানি। ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে দেয় এবং 2.5 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসবে বলে আশ্বস্ত করলো। সে 2.5 ঘন্টা যে আমি কি করে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। ডাক্তার সব রকম পরীক্ষা নিলেন এবং ডাক্তার বললেন সকালে তার রিপোর্ট দিয়ে দিবে। জ্ঞান ফেরা মাত্র 2.5 ঘন্টা পর আমি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলাম এবং তার স্বাস্থ্যের কথা ভেবে তার সাথে আর কথাই বললাম না। সেও নীরবে কাপড় পাল্টিয়ে শুয়ে পড়ল এবং আমাদের সোনালি রাতটা হাসপাতালে এভাবেই নষ্ট হয়ে গেল। আমি এই নিয়ে অবশ্য রক্ষিত ছিলাম না। আমি শুধু এক বিষয়ে চিন্তিত ছিলাম যে কেন আমার স্ত্রী আমাকে এতটা ভয় পায়। আমি যে কোনো মূল্যে এটাকে জানতে চেয়েছিলাম। দিন তো কাটলো, এরপর ফুলসজ্জার দিন আসলো, কিন্তু আমি কথা বলতে চাইনি। আমি কোনো অবস্থাতেই সামলাতে পারছিলাম না। তাই রিপোর্টটা নেওয়ার জন্য কাউকে না জানিয়ে খুব ভোরে আমি হাসপাতালে চলে যাই, কিন্তু রিপোর্টটা না নিয়ে আমাকে ডাক্তার ঘরে পাঠানো হলো। এই ব্যাপারটা আমাকেও আরো বেশি চিন্তায় ফেলে দেয় যে না জানি আমার স্ত্রী কি ধরনের রোগে ভুগছে। ডাক্তার আমাকে দেখা মাত্রই বলছে যে খবরটা দিতে যাচ্ছি সেটা শোনার ধৈর্য এবং মন নিয়ে আপনাকে শুনতে হবে। আমি সব ধরনের খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করব এবং যতটা সম্ভব সেরা ডাক্তারের দ্বারা তাকে চিকিৎসা করাবো, কারণ আমার কোনো অর্থের অভাব ছিল না। কিন্তু ডাক্তার আমাকে যা বললো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ডাক্তার বললেন আপনার স্ত্রী প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগেই গর্ভবতী। আর এই খবরটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি জানি না কেন এত বড় রোগের কথা ভেবেছিলাম, আর এটা কি হয়ে গেল। মেয়েটার উপর অন্ধবিশ্বাস রাখছিলাম। বিয়ের আগে যার সাথে কথা বলাটাও জরুরি মনে করিনি, বা তার দিকে কেউ আঙ্গুল তুলুক, এই সমস্ত কিছু। আর সেই মেয়েটা আমাকে বিয়ে করার আগে অন্য কারো সন্তানের মা হতে চলেছে। হয়তো সেই কারণে সে এতটা ভয় পেয়েছিল, হয়তো সে কাউকে পছন্দ করতো। আমি তো এটাই ভেবেছিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়ি চালানোর মতো সাহসটুকু আমি পেলাম না। আমি ভেবেছিলাম যে আমি যাকে ভালোবেসেছি ইতিমধ্যেই অন্য কারোর সাথে সে মুখ কালো করে নিয়েছে। তাহলে বিয়ের পর সে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তা নিশ্চয় কিভাবে। অতএব আমার আজকে তাকে ছেড়ে দেওয়া উচিত, যাতে সে তার গর্ভের সন্তানের সাথে জীবনযাপন করতে পারে আর এভাবে শিশুটি তার বাবাকেও পেতে পারে। আমি তো শুধু ভালোবেসেছিলাম, কিন্তু প্রতিটা মানুষেরই যে তার ভালোবাসা পাবে এটা জরুরি নয়। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আমি যখন ঘরে গেলাম তখন সে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি গিয়ে তার সঙ্গে তার রিপোর্টটা বের করলাম এবং বললাম তোমার জীবনে আমার আগে থেকে অন্য কেউ এসেছিল, তাহলে তুমি তাকে বিয়ে করলে না কেন? তুমি আমার বিয়েতে হ্যাঁ বললে কেন? কাজ আমাকে তুমি মুক্তি করে দিয়েছো যাতে তোমার সন্তানের মা হয়েছো তার কাছে যেতে পারো, আর এই শিশুটিও তার বাবাকে পেতে পারে। কিন্তু আমার কথা শুনে সে আমাকে বলল তোমার ঈশ্বরের দিব্যি, আমাকে তুমি তালাক দিও না। একদিকে তার দিকে চেয়ে রইলাম, তার চোখ দিয়ে শুধু জল আর জল পড়ছিল, আমার চিন্তায় ফেলে দিচ্ছিল। অন্যদিকে আমার হাতে রিপোর্ট। আমাকে আমার মধ্যে সিদ্ধান্তে অটল থাকতে হবে। আমার ভালোবাসা আমাকে এমন এক দ্বন্দ্ব ভরা জায়গায় দাঁড় করিয়েছে যে কিছুতেই কিন্তু আমি তাকে ডিভোর্স দিতে চাইছিলাম, শুধু এর জন্যেই যে তার পেটে লালিত বাচ্চাটি। আমার চিন্তা ছিল যে কালকেই বা তাকে নিজের নাম দেব। আমার মনে এতটাও সাহস ছিল না যে আমি তাকে রেখে দিই।
এদিকে আমার স্ত্রী এক নাগাড়ে কান্না করতেই চলেছে। যখন সে দেখলো যে আমি আমার সিদ্ধান্ত থেকে একেবারেই সরছি না, তখন সে এমন এক অদ্ভুত আচরণ করলো যেটা আমার ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে নিজের ওড়না গা থেকে সরিয়ে আমার পায়ে রেখে দিয়ে বলল, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমাকে ডিভোর্স দিও না। কেননা এই বাচ্চাটা তোমার। আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছো। যেমন ইচ্ছে তেমন বদলা নাও, আমাকে মেরে ফেললেও আমি যাব না, কিন্তু আমাকে ডিভোর্স দিও না, তাতে আমার মা বাবা মরে যাবে। এদিকে আমি তো তার এই ব্যবহারে অবাক হয়ে গেছিলাম। আমি ওড়নাটা তুলে তার গায়ে দিয়ে দিলাম এবং তাকে সম্মান দিয়ে বললাম, তোমাকে সম্মান দিয়ে এখানে এনেছি, আর তার জন্য আমার পায়ে তোমার ওড়না রাখার দরকার নেই। কিন্তু এটা তুমি কি বললে? এই বাচ্চাটা আমার। আমি তো তোমাকে জানি না, আর তোমার সম্বন্ধ পাঠিয়েছিলাম। কিন্তু সে বলল, আমি কসম খেতে রাজি আছি যে এই বাচ্চাটা তোমারই। তার কথা আমাকে আরো অবাক করে দিল। যে কোনো দুর্বল থেকে দুর্বল চিনতে মানুষের এত বড় দিব্যি খেতে পারে না। তাহলে মেয়েটি কি করে এত বড় দিব্যি খেতে পারে, যখন কিনা আমি জানি এই বাচ্চাটা আমার নয়। কিন্তু আমি এটা তামাশা করতে চাইনি, এর জন্য চুপ করে গেলাম। ফুলঝড় যে এরকম একদম সাধারণভাবে কেটে গেল, কিন্তু এরপর আমরা দুজন অচেনা হয়ে গেলাম ধীরে ধীরে। নদীর দুই ধারের মতো আমি তার সাথে আচরণ করতাম। সে রোজ পুজো করতো আমার আর আমার পরিবারের সব রকম ভাবে খেয়াল রাখতো। কিন্তু ব্যাপারটা যে আমাকে এতটাই অবাক করছে, সে একদম পরোয়া করতো না। সে তার ফোনে কথায় পড়ে থাকতো। সে আমার সাথে বাইরে গেলেও আমি অবাক হতাম যে তার জীবনে যদি অন্য কেউ থাকে তাহলে অন্তত তার সাথে কথা তো বলবে। আমার সহ্য করার ক্ষমতা যেন আস্তে আস্তে চলে যেতে লাগলো। আমি 7 দিন পর আস্তে করে তাকে আমার পাশে বসালাম। বললাম, এখানে বসো, আমাকে সব সত্যটা বলো, যা কিছু হয়েছে তোমার সাথে। আর যেটা তুমি ওদিন, এ বাচ্চাটা আমার নাকি? তুমি এ কথাটা কি করে বলতে পারো? কিন্তু তার আগে থেকে তো আমি দিক থেকে গল্পটা তোমাকে বলে রাখি। যখন আমি ওকে বললাম যে আমি তো তোমাকে প্রথমবার লাইব্রেরিতে দেখেছিলাম, আর তারপর তোমার ব্যাপারে আমি জানার চেষ্টা করছিলাম, আর নিজের মাকে বলে তোমাকে বিয়ে করে নিয়েছি, বাস। আমার দিক থেকে তো এইটুকুই কাহিনী। তখন সে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এই শহরে তো তুমি আমাকে লাইব্রেরিতে প্রথমবার দেখেছিলে, কিন্তু এর আগে এক শহর থেকে তুমি আমাকে দেখে আসছো, সে ব্যাপারে তো বললে না। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু এই শহর থেকে তো আমি কখনো বাইরে যাইনি। আমি তো এই শহরেই লেখাপড়া করছি, আর ব্যবসা ডিগ্রিতে আমি লন্ডন থেকে এসেছি। ওই যে শহরের নাম বলে, আমি সেই শহরে কখনো ব্যবসার জন্য ডিল করতেও গিয়ে থাকতে পারি, কিন্তু যেখানে কখনো কোনো মেয়ে আমার নজরে আসেনি। তখন সে বলল, এটা সত্য না। আমি বললাম, তুমি নিজের গল্পটা বলো, এটা ভেবে বলো যে ওটা আমি ছিলাম না। কিন্তু তোমার সাথে কি হয়েছে? ও বলল, কলেজের এক ছেলেকে আমি পছন্দ করতাম, আর সেও আমাকে পছন্দ করতো। যেমন সবার সাধারণ বন্ধুত্ব হয়, আমাদেরও সেরকম হয়েছে, আর আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। কিন্তু শুধুমাত্র বন্ধু, আর তারপরে বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় বদলে গেল। মা বাবাও আমার এই ব্যাপারটা জানতো, তাদের কোনো আপত্তি ছিল না, কেননা ছেলেটা খুব ভালো ছিল। আর আমরা সব সময় বন্ধুত্বের সীমার মধ্যেই থেকে কথা বলেছি, কাউকে না বলে আমরা কখনো দেখা করতাম না। আমাদের দেখা কলেজে হয়ে যেত, কিন্তু যখন আমাদের কলেজ শেষ হয়ে গেছিল, তখন ওই ছেলেটি কিছু বাজে ছেলের সাথে বন্ধুত্ব হলো, যার মধ্যে তুমিও ছিলে। আর জানি না তারা কিভাবে ওকে নেশাও করা শিখিয়ে দিল, যার জন্য সে আমাকে আমাকে কাছে পাওয়ার জন্য ওদের কাছে বিক্রি করতেও রাজি হয়েছিল, আর আমার দাম পর্যন্ত সেই ধার্য করলো। কিন্তু আমার ভাগ্য বোধহয় সেই সময় ভালো ছিল। আমি এই ব্যাপারটা প্রথমেই বুঝে গিয়েছিলাম যখন সে ফোন করে তোমার সাথে কথা বলছিল। আমি পিছনে দাঁড়িয়েছিলাম আর সব কিছু শুনে নিয়েছিলাম। সে আমাকে প্রথম রাতে খাবারের সাথে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আমার মা বাবাও রাজি ছিল, কেননা ওরা চাইতো যে ডিগ্রি শেষ হয়ে আমাদের বিয়ে হয়ে যাক। তাকে আমি এটাই বলে এসেছিলাম যে আমাকে সম্মতি পরিবার দিয়ে আমার সম্ভব সম্ভব এটা আমি জানতে পারলাম যে ডিনারের নামে সে আমাকে বিক্রি করতে চাইছিল। আমি মা বাবাকে বললাম, যখন তারা এই বিষয়টা চিন্তায় পড়ে যাবে। একেই তো আমার প্রথম থেকে ভাড়া করে থাকতাম, রাতে তার ফোনের পর ফোন আসতে লাগলো, আর আমি তাই তাকে বললাম যে আমার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, এর জন্য আমি আসতে পারবো না। ওর জন্য 7 দিন ছুটিও নিয়ে নিলাম, আর 7 দিনের জন্য সব কিছু বাদ রাখলাম।
এর শহরে চলে আসলাম। আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি আর আমার সব কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখানে এসে তোমাকে দেখলাম আর চিন্তায় পড়ে গেলাম। তারপর থেকে আমি ঘর থেকে বের হওয়া ছেড়ে দিলাম, কিন্তু মা বাবা এটা বলে যে বিরক্ত করতে চাইনি। আর যখন একদিন বাজারে গেলাম তুমি আমাকে ধরে ফেললে আর তুমি আমার সাথে জোর জবরদস্তি করলে। তুমি আমাকে বললে যে আমি তোমার দাম অলরেডি দিয়ে ফেলেছি, আর আমি এই ব্যাপারটা আমার মা বাবাকে বলতে পারতাম না। আর আমার পেটে থাকা বাচ্চাটা এভাবেই এসেছে। এবার আমি ওকে বললাম যে আমি তো ওটা একদমই ছিলাম না। ও আমাকে নিজের বন্ধুর নাম্বার দিল। আমি ওখানে বসে নিজের পুলিশ বন্ধুকে নাম্বারটা ডিটেলসটা বের করতে বললাম এবং ওই লোকটির সাথে যারা মিলেমিশে আছে তাদের সমস্ত কিছু ডিটেলস বের করতে বললাম। আর যখন ওদের ফোন নাম্বার ওদের ছবি আমার সামনে আসলো কিছুক্ষণের জন্য, তো আমি অবাক হয়ে গেলাম। আমি নিজের ছবি দেখে অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম, কেননা ওই ছেলেটা হুবহু আমার মতোই দেখতে, কিন্তু ওটা আমি ছিলাম না। আর আমি আমার স্ত্রীকে এ কথাটা বলে রাখলাম। আর আমি তারপর পুলিশের সাহায্য নিলাম এবং ওই ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করলাম। যখন জানতে পারলাম সে নিজের মা বাবার একমাত্র ছেলে, যখন তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম আর যখন পুলিশের সামনে তারা মুখ খুললো, তখন জানতে পারলাম যে সেই ছেলেটি আর কেউ না, সেই ছেলেটি হচ্ছে আমার যমজ ভাই, যাকে ওরা হাসপাতাল থেকে চুরি করে এনেছিল আমার মা বাবার সাথে বদলা নেওয়ার জন্য। তারা জানতো না যে আমিও জন্ম নিয়েছি, এমনকি আমার মা বাবাও জানতো না যে আমরা দুই ভাই ছিলাম। এইসব একজন নাশ করেছিল এবং ছেলেটি ভুল পথে চলে গিয়েছিল। আমার স্ত্রীর গর্ভে ওই সন্তান বেড়ে উঠেছিল, কিন্তু আমি এই খবর আমার মা বাবার কাছে পৌঁছতে দিইনি। তারপর আমার স্ত্রীর গর্ভপাত করালাম।